যে একেবারে আপনারা সাক্ষী আছেন, আল্লাহ সাক্ষী আছেন, সামান্যতম কোনো লোভ থেকে নিজেকে ফিরে রেখে বলছি, একটা নির্বাচনের জন্য আমরা এই 15টা বছর লড়াই করি নাই, রিয়েলি করি না। আমি একজন ভোটার হিসেবে বলছি, আমি তো 15 বছর ভোট দিতে পারি নাই। এখন এই কথা বললে ভোটের প্রতি আমাদের সম্মান নেই, একথা বললে জনগণের প্রতি আমাদের আস্থা নেই, একথা বললে আমরা নির্বাচনকে বিলম্বিত করতে চাই। আরে ভাই, নির্বাচনকে বিলম্বিত করতে চান, নির্বাচনের পর কি হবে? নির্বাচনের পর তো আপনাকে আমাকে খুঁজেই পাওয়া যাবে না। আমি এসি রুমে ঢুকে আমার দরজা লক। যার কাছে ফজরের পরে দেখা করা যেত তার সাথে দেখা করার জন্য আমি শফিকুল ইসলাম মাসুদ দুপুর 12টা পর্যন্ত বসে থেকেছি। জিজ্ঞেস করতাম যে ভাই, ওনার সাথে তো আগে ফজরের পরে দেখা করা যেত মসজিদে। এই জন্য এখন দেখবেন মসজিদে বক্তব্য হচ্ছে, আমাদের বক্তৃতায় আসতেছে রাজনীতিবিদদের যে নির্বাচন পর্যন্ত ফজরের নামাজ মসজিদে পড়তে হবে। হোয়াটস হ্যাপেনিং? দিস ইজ ভেরি ইন্টারেস্টিং। আপনি আমাকে ধর্ম ব্যবসায়ী বলেন, আপনি ইসলামপন্থীদের ধর্ম ব্যবসায়ী বলেন, তাহলে আপনি এখন নির্বাচন পর্যন্ত ফজর নামাজ আপনার জন্য ফরজ। নির্বাচন পর্যন্ত ফজরের নামাজ আপনাকে মসজিদ পাহারা দিতে হবে, ওখানে কে কি করে এটা দেখতে হবে। তারপরে কি? তার মানে নির্বাচন হচ্ছে একটা সিলেকশনের মধ্য দিয়ে রাষ্ট্রের মালিকানা গ্রহণের একটা প্রক্রিয়ায় কেউ কেউ আমাদের মাথাটা ঢুকিয়ে জনগণকে ব্যবহার করার মাধ্যম। দিস ইজ ভেরি সিম্পল। এটা কোনো গবেষণা দরকার। আপনি সিম্পল একজন সম্মানিত রিক্সাওয়ালাকে জিজ্ঞেস করেন, একই কথা বলবে যে ভাই এখন সকাল বিকাল সালাম পাচ্ছি, কে যে সালাম দিচ্ছে বুঝতেও পারতেছি না, জবাব নেওয়ার সময় পাচ্ছি না। তার মানে পরে বলছে যে পরে হচ্ছে এই সালাম দেওয়া লোকগুলোই কয়দিন পরেই আমার ইজ্জত, আমার সম্মান বলবে, এই খালি আমাকে রিক্সাওয়ালাও ডাকে না, এই খালি এদিকে আসো। ওঠার পরে আমাকে দাম জিজ্ঞেস করে না, বললাম স্যার দামটা বলে না। সরি, আমি বলছি যে একেবারে সিম্পল ইস্যু কিন্তু এগুলো, দামটা বলে না। বলছে দাম আবার বলবো কি, চলো আগে, এত কথা বলতে হয় কেন? মানে এই সালাম দেওয়া লোকটাই যে এই 5 মাস, এই 3 মাস 4 মাস সালাম দিয়েছে, কারণ বক্তব্য হচ্ছে 5 মাস আপনার খেদমত করব, 5 বছর আপনি আমার খেদমত করবেন, ভাগ করে নিয়েছে আমরা। সুতরাং এই 5 মাস আপনি দেরি করতে যাবেন কেন? এই 5 মাস আপনি কষ্ট করতে যাবেন কেন? সেই জন্য তাড়াহুড়া প্রবলেম। আমি যত দ্রুত পারা যায় তত যেন আমি এসি রুমে ঢুকতে পারি, তত যেন আমি একটা গাড়ির মালিক হয়ে যেতে পারি, তত যেন আমি সংসদের একটা পতাকা নিয়ে নিতে পারি। এটার প্রতিযোগিতা, এই কম্পিটিশন। ফেসিবাদী রাষ্ট্রের ক্যারেক্টারটা, নেচারটা হচ্ছে আপনি কোনোভাবে মালিকানাটা গ্রহণ করে জনগণকে দাসে পরিণত করা। দেশ স্বাধীনের 53 বছরে আমাদের এর চেয়ে খুব ভালো শ্রেণীর ব্যতিক্রম কিছু ছাড়া দেখার সুযোগ আমাদের হয় নাই। নাম্বার 2, ফেসিবাদী রাষ্ট্রে নির্বাচন ব্যবস্থা কি হয়? নির্বাচন ব্যবস্থা হয় জনগণের মতের বা চিন্তার প্রতিফলন হয় না, প্রতিফলন হয় কিছু সংখ্যক ব্যক্তি। আমাদেরকে বলা হয় এলাকায় যে ভাই, ম্যান টু ম্যান গিয়ে লাভ হবে না, পকেট আইডেন্টিফাই করেন। তারপর কি হবে? পকেট আইডেন্টিফাই করে এখন টাকা খরচ করেন না। কত নির্লজ্জ একটা জাতি হিসাবে আমি গোটা জাতিকে মেনশন করছি না। আমরা 15 বছর সমাজ কল্যাণ, সোশ্যাল ওয়েলফেয়ার, মানুষের চিকিৎসা, আপনি এলাকায় গিয়ে দেখবেন মানুষের কত কষ্ট, কত সমস্যা। একটা পরিবার 15 বছর ধরে মাস্টার্স পাস করে বসে আছে, একটা পরিবারে 2টা ছেলে, তার কোনো চাকরি নাই। চাকরির জন্য কি করতে হবে? কোনো একজন নেতার সুপারিশ লাগবে। এখন আমরাও সুপারিশ দিচ্ছি, আমার কাছে সুপারিশের জন্য আসছে, আমার মতো মানুষের কাছে সুপারিশ জন্য। আমি বললাম আমার সুপারিশে কোনো চাকরি হবে আপনি জানেন? বলছে হ্যাঁ, ওনারা বলেছে, ওনার সিগনেচার নিয়ে আসেন, তাহলে আমরা চাকরি দিয়ে দেবো। তা আমি ওনাদের কাছে মাঝে মধ্যে জানতে চাই যে আপনারা আমার সুপারিশে বা আমাদের কারো সুপারিশে চাকরি দিয়ে দেবেন, ওনার কি যোগ্যতা থাকলে দেবেন, না থাকলেও দেবেন? বলছে মাসুদ ভাই, আমরা এটাতে অভ্যস্ত হয়ে গেছি, এরপর যদি কোনো অন্যায় করে তাহলে আমি বলতে পারবো যে এটা অমুকের সুপারিশ হয়েছে, আমার কোনো দায়বদ্ধতা নেই। দায়বদ্ধতাটা আমার ঘাড়ে, বন্দুকটা আমার ঘাড়ে রাখাটা হচ্ছে আমাদের আমলাতন্ত্রের একটা উল্লেখযোগ্য অংশের মানসিকতা। সেজন্য সুপারিশ আপনাকে খুব সম্মান করে ব্যাপারটা তা না। আপনার যে সুপারিশটা, এটার অর্থ এইটা নয় রাজনীতিবিদকে উনি খুব সম্মান করেন। এটার অর্থ হলো কোনো অকারেন্স করলে ওটা তার কাছে স্ক্রিন প্রিন্ট করা আছে, দেখাই দিচ্ছেন। এখন ওই যে আমাদের সিইসি উনি বলছেন যে উনি কল রেকর্ড ফাঁসের ভয়ে কথা বলতে চান না। তাহলে আমাদের কথা বলা বন্ধ করে দিতে হবে সবাই। কল রেকর্ড ফাঁস তো আমারও হয়ে যাবে। তা আপনি এমন কথা কেন বলবেন যে কল রেকর্ড ফাঁস হয়ে গেলে আপনি ভয় পান? তাহলে কথাই যদি না বলেন তাহলে আপনি ইলেকশন পরিচালনা করবেন কিভাবে? আর এমন কথা বলার ভয় আপনার মধ্যে কেন থাকবে যেই কথার মধ্য দিয়ে আপনি ভয় পান, যে কথা ফাঁস হয়ে গেলে আপনি বিপদে পড়বেন? তার মানে তো সামথিং রং।
আপনি এমন কথা কখনো অফলাইনে বলেন যে কথাগুলো রাষ্ট্রের জন্য সুন্দর নয়, যে কথাগুলো রাষ্ট্রের জন্য ইতিবাচক নয়। এই সন্দেহ তো এখন জাতির মধ্যে তৈরি হতে পারে। আমি এমন কথা ফোনে বলতে ভয় পাই যেই কথা আমি অফলাইনে বলতে পারি, তার মানে তো আমার মধ্যে কিছু দুশ্চিন্তা আছে, তার মধ্যে আমার মধ্যে কিছু নেতিবাচক ব্যাপার আছে। আমি যদি যে কথা মানুষের সামনে বলতে পারবো না, আমাদের প্রিয় নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আদর্শ নেতা বলা হয় কেন? উনি পাবলিকলি যা ছিলেন উনি প্রাইভেটলি তাই ছিলেন, উনি ফোকাসলি যা ছিলেন উনি আনসিনে তাই ছিলেন, উনি সিনসিয়ারলি যা ছিলেন উনি সিক্রেটলি তাই ছিলেন। দিস ইজ ক্যারেক্টার, দিস ইজ আইডিওলজি। তা আমাদের বর্তমান নির্বাচন কমিশন যদি খুব ভালো অবস্থা বুঝাতে গিয়ে এটা বলেন যে আমি কথা বলছি না ফোনে, কারো রিসিভ করছি না ফোন, দুর্নাম আছে, এই জন্য যে কল রেকর্ড ফাঁস হয়ে যাবে। তো কল রেকর্ড ফাঁস হয়ে গেলেও যাতে কথাটা জাতি জানতে পারে এবং তার মধ্যে জাতি উপকৃত হয়, সেরকম কথাই তো আমার বলা উচিত।